গল্পের শুরুতে একটা মেয়েকে দেখা যায়। মেয়েটার নাম হলো ক্যাসি। মেয়েটার স্বপ্ন সে অনেক বড় গায়িকা হবে, কিন্তু ভাগ্যটা তার সাথে সায় দেয় না। ডায়াবেটিসের অসুখ ধরা পড়েছে অনেক দিন আগেই, তাও আবার টাইপ 1। ঔষধ ছাড়া যে কোনো মুহূর্তে মারা যেতে পারে ক্যাসি। কিন্তু তার যা ইনকাম হতো, বাড়ি ভাড়া দেওয়ার পর তার কাছে ঔষধ কেনার টাকাই থাকতো না। ক্যাসি একটা বারে কাজ করে। ক্যাসি যে বারে কাজ করত, সেখানে একদিন আমেরিকার মেরিন কমান্ডোদের একটা টিম আসে। ক্যাসি দেখে তাদের মধ্যে তার ছোটবেলার বন্ধু ফ্র্যাঙ্কিও রয়েছে। ফ্র্যাঙ্কির থেকে ক্যাসি জানতে পারে ফ্র্যাঙ্কি মেরিন কমান্ডোতে জয়েন করেছে, আর খুব তাড়াতাড়ি তাদেরকে ইরাক চলে যেতে হবে, কারণ সেখানে যুদ্ধ শুরু হয়েছে। ফ্র্যাঙ্কি তার বন্ধুদের সাথে ক্যাসির পরিচয় করিয়ে দেয়, কিন্তু তার বন্ধুদের মধ্যে একজন ক্যাসির সাথে মিসবিহেভ করে, তাই ক্যাসি রেগেমেগে সেখান থেকে চলে যায়। এই ছেলেটার নাম লুক। লুক আসে ক্যাসিকে বোঝানোর জন্য। লুক বলে, দেখো, এটা একটা ভুল বোঝাবুঝি। কিন্তু ক্যাসি তার সাথে কথাই বলতে চায় না। সে লুককেও উল্টাপাল্টা কিছু কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। এরপর একদিন বারে গান গাইতে গাইতে ক্যাসির শরীরটা খুব খারাপ লাগতে শুরু করে। সে দেখে তার সব ওষুধ শেষ হয়ে গেছে। যেটুকু আছে তাতে একটা দিন কোনো রকমে চলতে পারে। ক্যাসি বুঝতে পারে তার যে আর্থিক অবস্থা, এভাবে চলতে থাকলে সে হয়তো বেশি দিন আর বাঁচতে পারবে না। ক্যাসি ফ্র্যাঙ্কের বাড়িতে যায় তার সাথে দেখা করতে। সেখানে গিয়ে সে দেখে লুক ফ্র্যাঙ্কির রুমমেট। আসলে লুকের বাবা লুককে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তাই লুক ফ্র্যাঙ্কির সাথে থাকে। ক্যাসি বলে সে ফ্র্যাঙ্কির সাথে একটু পার্সোনালি কথা বলতে চাই, তাই লুক যেন কিছু সময়ের জন্য বাইরে যায়। ক্যাসি ফ্র্যাঙ্কিকে বলে, তুমি হয়তো জানো কিনা আমি জানি না, আসলে আমার ডায়াবেটিসের অসুখ আছে, টাইপ 1। কিন্তু আমার যা আর্থিক অবস্থা, তাতে বাড়ি ভাড়া দিয়ে আমার ঔষধ কেনার জন্য টাকাই থাকে না। তাই আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। আমি চাই তুমি আমাকে একটু সাহায্য করো, আমাকে তুমি বিয়ে করো। আর আমি তোমাকে বিয়ে করতে বলছি এই জন্য, কারণ আমি শুনেছি যে যখন কোনো মেরিন কমান্ডো বিয়ে করে, তখন তার সাথে তার স্ত্রীকেও স্বাস্থ্য বীমা দেওয়া হয় এবং তাদের সংসার চালানোর জন্য আরও এক্সট্রা টাকা পয়সা দেওয়া হয়। আর সেই বিয়েটা যদি 1 বছর টিকে যায় এবং তারপরে তারা যদি ডিভোর্সও করে, তারপরেও সেই স্বাস্থ্য বীমা তার স্ত্রীর থেকে যায়। সুতরাং আমরা লোক দেখানো বিয়ে করব এবং তোমার বউ হিসেবে আমাকে সরকার থেকে স্বাস্থ্য বীমা দেয়া হবে। বাইরে থেকে লুক ওদের কথাবার্তা শুনছিল। ক্যাসির প্রস্তাব শুনে সে ভিতরে এসে বলে, এ ধরনের কন্ট্যাক্ট ম্যারেজ আমাদের দেশে তো বেআইনি। যদি ধরা পড়ো তাহলে কিন্তু দুজনেরই শাস্তি হবে। কিন্তু ফ্র্যাঙ্ক এতে রাজি হয় না। সে বলে, সরি, আমি এটা করতে পারবো না। রিলি এটাকে কখনো মেনে নেবে না। রিলি হলো ফ্র্যাঙ্কের গার্লফ্রেন্ড। ক্যাসি সেখান থেকে নিরাশ হয়ে ফিরে আসে। ক্যাসি চলে যাবার পর ফ্র্যাঙ্কি লুককে বলে, ক্যাসির জন্মের পরে তার বাবা তার মাকে ছেড়ে চলে যায়। তারপর তার মা তাকে নিয়ে আমেরিকাতে চলে আসে। ক্যাসি ছোটবেলা থেকে অনেক সংগ্রাম করে বড় হয়েছে, সেই জন্য ও একটু একগুঁয়ে স্বভাবের। সে ভালোবাসা, বিয়ে এসবে বিশ্বাস করে না, এমনকি সে কোনো সম্পর্কেও বিশ্বাস করে না। লুকের একটা খারাপ অতীত আছে। সে হাই স্কুলে ওঠার পর থেকে 2 বছর আগে পর্যন্ত বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের প্রতি আসক্ত হয়ে পড়ে, আর এই কারণে লুকের বাবা লুকের সাথে সম্পর্ক রাখেনি। লুক জন নামের একজনের কাছ থেকে $15,000 ধার নিয়েছিল, আর সেই টাকা সে আজও পরিশোধ করতে পারেনি। জন লুককে রাস্তায় গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করে। লুক এ যাত্রা কোনো রকমে বেঁচে যায়। এরপরে জন লুককে হুমকি দিয়ে বলে, আমার টাকা ফেরত না দিলে আমি কিন্তু যা খুশি তাই করতে পারি। লুক জানায় চাকরিতে জয়েন করার আগেই সে তার টাকা পরিশোধ করে দেবে। এরপর লুক তার বড় ভাইয়ের কাছে যায় সাহায্যের জন্য, কিন্তু তার ভাই জানায় তার কাছে এত টাকা নেই। লুক নিরাশ হয়ে ফিরে আসে। ঠিক তখনই তার ক্যাসির কথা মনে পড়ে। সে ভাবে ক্যাসির চিকিৎসার জন্য টাকার প্রয়োজন, আর তারও ঋণ পরিশোধ করার জন্য টাকার প্রয়োজন। তাই সে ক্যাসির সঙ্গে দেখা করে। আসলে লুক ভালোবাসায় বিশ্বাস করত। সে বিশ্বাস করত বিয়ে করতে গেলে দুজন মানুষকে একে অপরকে ভালোবাসা দরকার, কিন্তু তার কাছে কোনো উপায় ছিল না। লুক ক্যাসিকে কন্ট্যাক্ট ম্যারেজের প্রস্তাব দেয়। লুক বলে, আসলে আমি এসব কন্ট্যাক্ট ম্যারেজ বিশ্বাস করি না। আমি রাজিও ছিলাম না, কারণ এটা অন্যায়। কিন্তু তোমার যেমন চিকিৎসার জন্য টাকার প্রয়োজন, আমারও তেমন জীবন বাঁচানোর জন্য টাকার একান্ত প্রয়োজন, আর এজন্যই এই বিয়েটা আমি করতে রাজি আছি। কিন্তু ক্যাসি যেহেতু লুককে পছন্দ করতো না, তাই তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। লুক উঠে চলে যাচ্ছে। এমন সময় ক্যাসি তাকে ডেকে বলে, আমাদের দুজনেরই যেহেতু টাকার প্রয়োজন, সেহেতু আমরা একটু সমঝোতা তো করতেই পারি। এরপর তারা এই বিয়ের ব্যাপারে প্ল্যান করতে থাকে। লুক বলে, একটা কথা খুব ভালো করে মনে রেখো, আমাদের এই মিথ্যে বিয়েটা যদি ধরা পড়ে যায়, আমাদের দুজনেরই কিন্তু জেল হবে, আর আমার চাকরিটাও চলে যেতে পারে। তাই আমাদের খুব সাবধানে থাকতে হবে।
আমাদের সবার সামনে দেখাতে হবে যে আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। লুক বলে, আমি খুব তাড়াতাড়ি চলে যাব এবং ইরাকে যাওয়ার আগেই তোমার সাথে বিয়েটা করে যেতে চাই। তবে মনে রেখো, আমি ইরাক যাওয়ার পর তোমার ওপর কিন্তু নজর রাখবে মিলিটারি পুলিশ। কারণ মেরিন কমান্ডোকে বিয়ে করে এই ধরনের সুযোগ সুবিধা নেওয়ার জন্য অনেকেই মিথ্যে বিয়ে করে, তাই বিয়েটা আসল নাকি নকল সেটা দেখার জন্য তারা সবসময় নজর রাখে। আর আমাদের মধ্যে বিয়েটা যাতে ধরা না পড়ে সেজন্য তুমি আমাকে মেসেজ করবে, ভিডিও কল করবে, যাতে কারো কোনো রকমে কোনো সন্দেহ না হয়। পরের দিন তারা কোর্টে যায় বিয়ে করতে, আর তাদের বিয়ের সাক্ষী হয় ফ্র্যাঙ্কি। ক্যাসি এখানে লুককে বলে সে কি বিয়ের রিং নিয়ে এসেছে, কিন্তু লুক রিং আনতে ভুলে গেছিল। তখন ফ্র্যাঙ্কি ক্যাসিকে একটা রিং দিয়ে বলে, এই রিংটা আমি আমার গার্লফ্রেন্ডের জন্য কিনেছিলাম, কিন্তু আমরা যেহেতু এখন বিয়ে করছি না, তাই তারা এই রিংটা ইউজ করতে পারে। আর এই রিংটা যত্ন করে রেখো, আমি যুদ্ধ থেকে ফিরে এসে এই রিংটা দিয়ে রিলিকে বিয়ে করব। এরপর তারা ভিতরে গিয়ে একে অপরের সাথে সারা জীবন থাকার প্রমিস করে এই নকল বিয়েটা করে নেয়। পরের দিন সব ম্যারিজরা ইরাক যাওয়ার জন্য রওনা হচ্ছিল। অন্য সবার মতোই ক্যাসিও আসে লুককে বিদায় জানাতে। ক্যাসি এই প্রথমবার দেখছিল যারা কমান্ডোদের ছাড়তে এসেছে তাদের চোখে পানি, কারণ তারা যুদ্ধে যাচ্ছে। তারা আদৌ ফিরে আসবে কিনা কেউ জানে না। কারো ভালোবাসার মানুষ, কারো বা স্ত্রী, আবার কারো পরিবার সাথে এসেছে তাদেরকে বিদায় জানাতে। ক্যাসির মনে এই প্রথমবার লুকের জন্য কেমন একটা অনুভূতি জেগে ওঠে। লুক ক্যাসিকে একটা কাগজ দিয়ে বলে, যুদ্ধে যদি আমার কোনো কিছু হয়ে যায় তোমাকে প্রথম কল করে জানানো হবে, কারণ আইন মতে তুমি এখন আমার স্ত্রী। তো তোমাকে যখন জানানো হবে তুমি আমার বড় ভাইকে জানিয়ে দিও, এটা আমার বড় ভাইয়ের নাম্বার, আর আমার বাবা যেন ভুলেও কিছু জানতে না পারে। কথাগুলো ক্যাসির বুকে গিয়ে বেঁধে লুক গাড়িতে উঠে যায়। এরপর লুকের বন্ধুরা মজা করার জন্য ক্যাসিও লুককে কিস করতে বলে। লুকের দুইজন বন্ধু ক্যাসিকে তুলে গাড়ির জানালার কাছে নিয়ে যায়। সেখানে ক্যাসিও লুক একে অন্যকে কিস করে। এরপর লুক ইরাক চলে যায়। ক্যাসি আর লুক যে সত্যি ভালোবেসে বিয়েটা করেছে এটা সবাইকে বিশ্বাস করানোর জন্য তাদের ভিডিও কল, মেসেজ এসব চলতে থাকে। এরপর তারা একটু একটু করে একে অপরকে নিজেদের ব্যাপারে জানায়। ক্যাসি একদিন বলে, ছোট থেকেই আমার স্বপ্ন ছিল আমি গায়িকা হব, নিজে প্রতিষ্ঠিত হব। তুমি জানো আমি আমার মায়ের সাথে থাকি না, কারণ আমার মা একাধিক পুরুষে আসক্ত থাকতো। আমাকে দেখার মতো তার কাছে সময়ই ছিল না, এই জন্য মায়ের প্রতি আমি তেমন একটা টান অনুভব করি না। এভাবেই তাদের দিন যায়। মিথ্যে বিয়ের অভিনয় করতে করতে জীবনের খুঁটিনাটিগুলো একে অপরের সাথে তারা ভাগাভাগি করে নেয়। নিজের অজান্তেই তারা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে ওঠে। ক্যাসি সেই সব সৈনিকদের উৎসর্গ করে একটা গান লিখেছিল, সেটা ছিল কাম ব্যাক হোম। গানটা সে লুক এবং তার সাথীদের শোনায়। গানটা শুনে সবাই খুব খুশি হয়। ক্যাসি সেই গানটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করে, সাথে সাথে গানটা ভাইরাল হয়ে যায়। চারিদিকে সে বিখ্যাত হয়ে ওঠে। সে একটা বড় অনুষ্ঠানে পারফর্ম করার সুযোগও পেয়ে যায়। ক্যাসির এই খবর শুনে লুক ভীষণ খুশি হয়। আসলে লুক মনে মনে ক্যাসিকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু ক্যাসির কাছে সেই সম্পর্কটা ছিল নিছক একটা কন্ট্যাক্ট। লুকের প্রতি তার মাঝে মধ্যে সহানুভূতি জন্মালেও সেটা কখনো ভালোবাসার পর্যায়ে যায়নি। এরপর ক্যাসি একটা অনুষ্ঠানে গান গাইতে যায়। তো সে যেখানে গান গাইতে গিয়েছিল সেখানে ওই কাম ব্যাক হোম গানটা গাওয়ার পর ক্যাসি ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে। একদিন ক্যাসির কাছে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। ক্যাসির মনের ভিতরে কেমন যেন একটা মোচড় দিয়ে ওঠে। লুকের কিছু হয়নি তো? লুকের কিছু হলে তো প্রথম কলটা ক্যাসির কাছে আসার কথা। ক্যাসি ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করতেই একজন বলে, আপনার হাজব্যান্ড গভীরভাবে যুদ্ধে আহত হয়েছে, জীবন মৃত্যুর মাঝখানে লড়াই করছে, এখনও অপারেশন থিয়েটারে। মুহূর্তের মধ্যেই কেমন যেন উল্টাপাল্টা হয়ে গেল ক্যাসির। হঠাৎই চোখের কোণে পানি চলে আসে তার। সে প্রচণ্ড ভেঙে পড়ে। সে কি করবে কিছুই বুঝতে পারে না। তারপর সে লুকের দেয়া কাগজের টুকরোটাকে খুঁজতে শুরু করে। তবে ক্যাসি সেই কাগজটা কোথাও খুঁজে পায় না। তাই সে গুগল থেকে জ্যাকব মরোর ঠিকানা বের করে সেখানে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে ক্যাসি বুঝতে পারে সে বড় একটা ঝামেলা করে ফেলেছে। আসলে লুকের বড় ভাই আর তার বাবার নাম ছিল প্রায় সেম। লুকের বাবার নাম ছিল জ্যাকব মরো সিনিয়র আর বড় ভাইয়ের নাম ছিল জ্যাকব মরো জুনিয়র। তো ক্যাসি ভুল করে লুকের বাবার ঠিকানায় চলে এসেছে। ক্যাসি লুকের বাবাকে কিছু জানাতে রাজি হয় না, কিন্তু লুকের বাবার জোরাজোরিতে সে সব কিছু বলে দেয়। সে বলে যে লুক মেরিন কমান্ডোতে জয়েন করেছে আর সে যুদ্ধে প্রচণ্ডভাবে আহত হয়েছে। লুকের বাবা বলে, তুমি কে? ক্যাসি বলে, আমি আপনার ছেলের স্ত্রী ক্যাসি। লুকের বাবা অবাক হয়ে যায়। এরপর দেখা যায় লুককে আমেরিকার একটা হসপিটালে নেওয়া হয়েছে। ক্যাসি লুকের পরিবারের সাথে হসপিটালে যায় দেখা করতে। অনেক বছর পর লুক তার বাবার সঙ্গে কথা বলে। লুককে তার সাহসিকতার জন্য পার্পল হার্টস সম্মান দেওয়া হবে। সেনাবাহিনীর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ সম্মান হলো এই পার্পল হার্টস। লুক ক্যাসিকে জানায় যে ফ্র্যাঙ্কি যুদ্ধে মারা গেছে।
এটা শুনে ক্যাসি কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে আসে। সে প্রচণ্ড ভেঙে পড়ে, কারণ ফ্র্যাঙ্কি তার সবচেয়ে কাছের বন্ধু ছিল। ক্যাসি ফ্র্যাঙ্কের শেষকৃত্যে আসে। সেখানে সে ফ্র্যাঙ্কের গার্লফ্রেন্ড রিলিকে ফ্র্যাঙ্কের দেওয়া সেই আংটিটি ফিরিয়ে দিয়ে বলে ফ্র্যাঙ্কি চেয়েছিল সে ফিরে এসে রিলিকে বিয়ে করবে। রিলি কান্নায় ভেঙে পড়ে। ক্যাসি লক্ষ্য করে সত্যিকারের ভালোবাসা কতটা গভীর হয়। ক্যাসির জীবনে ঘটে যাওয়া ছোট ছোট ঘটনাগুলো ক্যাসির মনের মধ্যে লুকের প্রতি আলাদা একটা জায়গা তৈরি করে চলেছিল। এদিকে লুককে দেখানো হয় তার একটা পা এতটাই জখম হয়েছে যে সে চলাচলের ক্ষমতা হারিয়ে ফেলেছে। তাকে ফিজিওথেরাপি করলে সে ধীরে ধীরে আবারও হাঁটাচলা করতে পারবে। এদিকে লুক আর ক্যাসিকে অন্তত 1 বছরের জন্য এই বিয়েটা চালিয়ে যেতে হবে। তারা যাতে ধরা না পড়ে সেজন্য লুক ক্যাসির সেই ভাড়া করা বাড়িতে থাকতে শুরু করে। তারা তাদের রুমটাকে একটা সুখী দম্পতিদের মতো করে সাজায়, যাতে করে কেউ এটা সন্দেহ না করে যে এই ঘরের মধ্যে যে 2 জন মানুষ থাকে তারা আসলে স্বামী স্ত্রী না। এদিকে দেখা যায় জন কিন্তু লুকের পিছু ছাড়েনি। সে টাকার জন্য নিয়মিত লুককে প্রেশার দিতে থাকত। এদিকে যদিও ক্যাসি আর লুকের বিয়েটা মিথ্যে ছিল, তারপরেও তারা নিজেদের দায়িত্ব পালন করতে থাকে। ক্যাসি লুকের নিয়মিত খেয়াল রাখত, তার কখন কি লাগবে না লাগবে সব কিছু দেখাশোনা করত। লুক পায়ের চোটের কারণে ঠিকভাবে গোসল করতে পারত না। ক্যাসি লুককে গোসল করিয়ে দিত। তাদের একসাথে কাটানো ভালো মুহূর্তগুলোকে নিয়ে ক্যাসি তার পরবর্তী গান লেখে। এই গানটা ক্যাসি কিছু মিউজিক রেকর্ডিং কোম্পানিকে শোনায়। একদিন হঠাৎ করে কেউ একজন ক্যাসির মায়ের ঘরে ঢুকে ভাঙচুর করে। ক্যাসিকে ফোনে না পেয়ে তার বাড়িতে ফোন করে ক্যাসির মা। লুক খবর পেয়ে সেখানে যায়। ঘরে ঢুকতেই একটা কল আসে। আসলে এই কাজটা করেছিল জন। জন ফোন করে বলে তোর টাকা এখনও পরিশোধ করিসনি বলে শুধু এটুকুই করলাম। যদি তাড়াতাড়ি টাকা শোধ না করিস তাহলে তোর বিয়ে আর তোর ব্যাপারে সব কিছু আমি পুলিশকে জানিয়ে দেব। সে রীতিমতো লুককে ব্ল্যাকমেল করা শুরু করে। এরপর লুক কোনোভাবে টাকাটা জোগাড় করে জনকে তার টাকা ফিরিয়ে দেয়। কিন্তু জন ভালো ছেলে ছিল না। সে টাকাটা পাওয়া সত্ত্বেও ক্যাসির মাকে গিয়ে লুক এবং ক্যাসির মিথ্যে বিয়ের ব্যাপারে বলে দেয়। আর লুক যে মাদক সেবন করত সে কথাও সব কিছু বলে দেয়। ক্যাসি সব কিছু জানার পর লুকের ওপর প্রচণ্ড রেগে যায়। সে বলে তুমি যে মাদক সেবন করতে সেটা আমাকে বলনি কেন? একটা নেশা করা মানুষের সঙ্গে আমি মিথ্যে বিয়ের অভিনয় করে যাচ্ছি। আমি এটা আর করতে পারবো না। আমি আর থাকতে পারবো না তোমার সাথে। লুক তাকে বারবার বোঝানোর চেষ্টা করে। লুক বলে ক্যাসি আমি ওই জীবন অনেক দিন আগেই ছেড়ে দিয়েছি। আমি আর মাদক সেবন করি না। আমি মাদক সেবন ছাড়ার পরেই মেরিন কমান্ডোতে জয়েন করেছি। আমাকে প্লিজ তুমি ভুল বুঝো না। আর আমি জনের থেকে যে $15,000 নিয়েছিলাম সেটা নেশা করার জন্য ছিল না। আসলে আমি আমার বাবার গ্যারেজ থেকে একটা গাড়ি চুরি করেছিলাম বিক্রি করার জন্য। কিন্তু গাড়িটা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় আর গাড়িটা নষ্ট হয়ে যায়। এতে আমার বাবা আমার উপরে অনেক রেগে যায়। তাই ওই গাড়ির টাকা মেটানোর জন্যই আমি জনের থেকে $15,000 ঋণ নিয়েছিলাম। কিন্তু ক্যাসি এসব কথা বিশ্বাস করে না, এসব কথা শুনতেও চায় না। সে প্রচণ্ড রেগেছিল। সে লুককে বলে শোনো আমার একটা শো আছে, আমি ওই শোতে যাচ্ছি। আমি ফিরে এসে যেন তোমাকে আমার বাড়িতে আর না দেখি। আমি তোমার মুখ দেখতে চাই না। আমি তোমার থেকে ডিভোর্স নিতে চাই। লুক তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে কোনো কিছু না শুনেই চলে যায়। লুক উদাস চোখে চেয়ে থাকে। তার চোখে অশ্রু ছলছল করতে থাকে। ভালোবাসার মানেটা তুমি কি বুঝবে? তুমি তো কখনো ভালোবাসোনি, কিন্তু আমি বুঝি। ভালো তো আমি বেসেছি। এদিকে দেখা যায় জন শুধুমাত্র ক্যাসির মাকে বলেনি, সে পুলিশকেও বলে দিয়েছে যে লুক আর ক্যাসি টাকার লোভে মিথ্যে বিয়ে করেছে। লুককে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। লুকের বাবা ক্যাসিকে ফোন করে বলে তোমাদের নকল বিয়ের ব্যাপারটা সবাই জেনে গেছে আর তোমাকে আর লুককে কোর্টে হাজিরা দিতে হবে। এরপর দেখা যায় লুক আর ক্যাসিকে আদালতে নেওয়া হয়েছে। আদালতের একপাশে লুক আর একপাশে ক্যাসি বসেছিল। লুক কিছুটা ভেবে দেখে ক্যাসির ক্যারিয়ারটা সবেমাত্র একটু একটু করে উপরে উঠতে শুরু করেছে। এ সময় ক্যাসির যদি সাজা হয় তাহলে তার ক্যারিয়ারটা একেবারে নষ্ট হয়ে যাবে। ক্যাসি তো স্বপ্ন দেখে সে অনেক বড় সিঙ্গার হবে। তার স্বপ্নটা এভাবে ভেঙে যেতে পারে না। এসব ভেবে লুক জাজকে বলে স্যার ক্যাসির কোনো দোষ নেই। আমি ওকে এই মিথ্যে অভিনয়টা করতে বলেছিলাম। সে তো জানতই না যে মিথ্যে বিয়েটা আইনের চোখে অপরাধ। সব দোষ আমার। লুক ক্যাসিকে বাঁচানোর জন্য এভাবে যে মিথ্যে কথাগুলো বলবে সেটা ক্যাসি ভাবতেও পারেনি। ক্যাসি এক নজরে তাকিয়ে থাকে লুকের দিকে। সে নির্বাক হয়ে বসে আছে। ক্যাসির চোখে পানি টলমল করছে। ছেলেটা শুধুমাত্র বিনা স্বার্থে ক্যাসিকে ভালোবেসে গেছে। গতকাল রাতেও সে লুককে এত অপমান করেছে, বাড়ি থেকে বের করে দিয়েছে। এজন্য কি একটুও ক্ষোভ নেই তার? লুকের স্বীকারোক্তি শুনে ক্যাসিকে ছেড়ে দেওয়া হয় আর লুককে দেওয়া হয় 6 মাসের জেল। তার চাকরিটাও কেড়ে নেওয়া হয়। যেদিন লুককে জেলে নেওয়ার কথা ছিল সেদিন ক্যাসির একটা শোও ছিল। সেই শোতে লুককে নিয়ে লেখা একটা গান গায় ক্যাসি, কিন্তু আজ যেন তার গলা দিয়ে কোনো সুরই বের হচ্ছে না।
বারবার কেমন যেন একটা অনুভূতি হচ্ছে মনের মধ্যে, যেটা আগে কখনো হয়নি। বারবার সে কেমন যেন অন্যমনস্ক হয়ে যাচ্ছে, তার গলা ভিজে আসছে। ক্যাসি সেখান থেকে দৌড়ে বেরিয়ে আসে। সে আজ লুককে অনুভব করতে পারছে। লুককে জেলে নেওয়ার আগে তার সাথে একটাবার দেখা করতে চায় ক্যাসি। লুক যেখানে ছিল ক্যাসি সেখানে চলে আসে। ক্যাসির চোখে শুধুই অশ্রু। ক্যাসি লুককে বলে, লুক, আমাদের বিয়েটা কোনোভাবে নাটক ছিল না। তোমার মনে আছে লুক, আমরা শপথ নিয়েছিলাম বিয়ের সময় একজন আরেকজনের পাশে থাকবো, কখনো ছেড়ে যাব না। আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো লুক। আমি জানি জেল থেকে বেরোনোর পর তোমার কাছে তোমার চাকরিটা থাকবে না, তবুও আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি আমার বাকি জীবনটা তোমার সাথে কাটাতে চাই লুক। এতদিন সে বুঝতে পারেনি যে নিজের অজান্তে লুককে ভালোবেসে ফেলেছে। সে কাঁদতে কাঁদতে বলে, আমি চাই সকালে ঘুম থেকে উঠে আমি তোমার মুখটা প্রথমে দেখি। আমি চাই আমি যে গানগুলো লিখি সেই গানগুলো তুমি প্রথমে শোনো। আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো লুক। 6 মাস পরে তুমি যখন জেল থেকে বের হবে, তুমি আবার আগের মতো দৌড়াতে পারবে। আমি চাই তুমি দৌড়ে আমার কাছে চলে আসবে, আমাকে আদর করে দিয়ে বলবে, আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি লুক। এরপর দেখা যায় 6 মাস পর লুক জেল থেকে ছাড়া পেয়েছে। এখন থেকে ক্যাসি আর লুক হয়তো নিজেদের জীবনটাকে নতুনভাবে সাজাবে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তবে মুভিটা এখানে শেষ হয়ে গেলেও মুভিটা আমাদের একটা শিক্ষা দিয়ে যায়। তোমাকে যদি কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে তাহলে তার গুরুত্ব দিতে শেখো। হয়তো এমন একটা দিন আসবে তুমি তার গুরুত্ব বুঝতে পারবে, কিন্তু বোঝার মতো মানুষটা আর থাকবে না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিয়েন। তো আজকের মতো বিদায়।